বড় বড় মার্চেন্টরা ব্যাংক লোন নিয়ে গেছে, ওদেরকে কিছু না বলে আমাদের থেকে কেন 24-25 সালের পুরা আমানত কেটে রেখে দিবে? এই ব্যাংকগুলা বাংলাদেশ ব্যাংকের অনুমোদিত ব্যাংক। আমাকে আপনি ভাত খাওয়ালেন 2 বছর পরে বললেন যে খাওয়া ভাত ফেরত চাই, তাহলে কোত্থেকে নেবেন? কিন্তু পৃথিবীর কোনো ব্যাংকের এই রুলস আছে? এটা মন গড়া রুলস, কালো আইন, তাদের ব্যক্তিগত কালো আইন। এটা কোন বাংলাদেশ? এই বাংলাদেশের জন্য তো আমরা বারবার রক্ত দিব না। তো টাকা রেখেছি আমরা সংসার চালানোর জন্য, আমার হাজবেন্ডের পেনশনের টাকা, তারপরে জমানোর টাকা, জমি সেল করা টাকা সবই ব্যাংকে রেখেছি, জমি বিক্রি করার টাকা সবকিছু ব্যাংকে রেখেছি। হয়তো বা আমাদের চিকিৎসা, হজ, জাকাত, তারপরে মেয়ের বিয়ে, সংসার চালানো সব কিছু এখানে। এখন এমন একটা পর্যায়ে পড়ে গেছি, এখন আমার হাজবেন্ড যখন হসপিটালে, বা এরকম হাজারো হাজবেন্ড এখন হসপিটালের সমস্ত কত ডকুমেন্ট দেওয়ার পরেও আমাকে টাকা দিচ্ছে না আমাকে। তারপরে ম্যানেজার সাহেব দেখছেন, উনি দেখার পরে আমার থেকে 58,000 সামান্য কটা টাকা দিয়েছে, 58,944 টাকা কেটে রেখে দিচ্ছে। আর ওগুলা অটারি নিয়েও টাকা পাচ্ছি না। কিন্তু আমার কথা হলো, আমরা সাধারণ আমানতকারী, আমরা তো কোনো অপরাধ করি নাই, আমরা তো নিরীহ, আমরা তো টাকা রেখেছি গুলা আমাদের ওই যে হজ, জাকাত, দান, গিফট, চিকিৎসা, বিয়ে, ছেলের সেমিস্টার ফি, আমার ছেলের সেমিস্টার ফি দিতে পারতেছি না, আমি লোন করে চলতেছি। তারপরে যারা লুটেরারা লুট করছে, বড় বড় মার্চেন্টরা ব্যাংক লোন নিয়ে গেছে, ওদেরকে কিছু না বলে আমাদের থেকে কেন 24-25 সালের পুরা আমানত কেটে রেখে দিবে কেন? এটা যখন ওই যে অনেক কিছু আন্দোলন করার পরে 4% করে, মানে লাখে 300 টাকা করে দিয়েছে। তার অর্থ আমরা তো আমানত রাখি নাই, আমরা তো প্রত্যেক মাসে আমানতটা উঠাই ফেলে আমরা খরচ করে ফেলছি। এখন আমাদের থেকে মূল টাকা থেকে যদি ভাঙাই, মূল টাকা থেকে কেটে রেখে দিচ্ছে। আমরা তো তাহলে মূল টাকা থাকতেছে না আমাদের। এটা আমরা কি অপরাধ করছি? ওনারা যারা নিয়ে গেছে তাদের কি করুক, আমরা সাধারণ আমানতকারী থেকে এই জোর জুলুম অন্যায় যেটা করে গেছে, মন্ত্রী সাহেব করে গেছে, আল্লাহ তার বিচার করুক, আল্লাহর কাছে বিচার বলি। আর আমাদের এখন মাননীয় মন্ত্রী আমাদের প্রধানমন্ত্রী সাহেব তারেক রহমান স্যার, ওনার কাছে আমাদের আবেদন, গভর্নর সাহেবের কাছেও আমাদের আবেদন ছিল, সবাই মিলে মিশে আমাদের ছোট ছোট এই আমানতকারীদের আমাদের এই আশা ভরসা যাতে ক্ষুণ্ণ না করে, আমাদের সোজা কথা 24-25-এর আমানত যাতে মুনাফা যাতে হেয়ার কাট নামক যেই অবৈধ কালো আইন করছে এটা যাতে না করে আমাদের সেই 24-25-এর আমানত ফিরাই দিই। আমাদের এটা ওনার কাছে আমাদের আকুল আবেদন, উন্নয়নের সাথে বিনয়ের সাথে বলতেছি। এখন আমি যে আসছি আমার মেয়েকে হসপিটালে, আমার হাজব্যান্ড সার্জারির পেশেন্ট, আমার ছেলে সেমিস্টার ফি দিতে পারতেছি না। আমার ছেলে বলে কি, আম্মু তুমি কি দিবা না, সেমিস্টার ফি দিবা না? আমার হাজবেন্ড বলে, তানে তুমি আমার শেষ পেনশনের টাকাটা নিয়ে গেছো টাকার জন্য, আমাকে তুমি হসপিটাল রেখে দিবা? কয়দিন মতো 2 দিন হসপিটালে রেখে দিছে, টাকার জন্য পারতেছি না। ফলে ম্যানেজার দেখছে আমার এসব, দেখে তারপরে উনি কিভাবে জানি আমাকে কিছু টাকা দিছে, তবে ওই যে টাকাগুলা কেটে রেখে দিছে। এটা মানবিক লাগে না? ঈদের সময় জাকাত দিতে পারতেছি না, এটা কেমন ধরনের পিছাসামি কথাবার্তা। মন্ত্রী সাহেব যেটা করে গেছে, আশা করি ওনার এই আইনটাকে আমাদের প্রধানমন্ত্রী স্যার আর গভর্নর সাহেব যাতে এটাকে কালো আইন বলে, অবৈধ বলে ঘোষণা করে আমাদের নিরীহ মানুষ আবার ব্যাংকে যাতে আমরা টাকা রাখতে পারি, যেই টাকা আছে সেটাও থাকবে, আমাদের 24-25-এর আমানত ফিরাই দিবে। মানুষ মা, বাবা, ছেলে, সন্তান কাউকে বিশ্বাস না করে একমাত্র ব্যাংকে বিশ্বাস করে সেখানে মানুষ আমানত রাখে। আমরা সেই বিশ্বাসেই আমানত রেখেছি এবং এই ব্যাংকগুলা বাংলাদেশ ব্যাংকের অনুমোদিত ব্যাংক। আমরা এমন না কোনো বেসরকারি প্রতিষ্ঠানে, কোনো সমিতিতে টাকা রেখেছি। আমরা বাংলাদেশ ব্যাংকে যেহেতু অনুমোদন ছিল, সেই অনুমোদনের সাপেক্ষে আমরা আমাদের ব্যাংকে টাকা রেখেছি। আমরা আমানতকারী, ব্যাংকের টাকা কোথায় গেছে, কিভাবে গেছে, এটা তদারকির দায়িত্ব আমানতকারী নয়। নিঃসন্দেহে এটা বাংলাদেশ ব্যাংকের দায়িত্ব বা ওইসব ব্যাংকে যারা ঊর্ধ্বতন আছেন তাদের দায়িত্ব। এখন টাকা কোথায় গেছে, কি করছে, সেটা আমানতকারীদের জানার বিষয় না। আমাদের দাবি একটাই, আমরা আমাদের আমানত ফেরত চাই। বিগত 24 এবং 25 সালে বিগত গভর্নর যে হেয়ার কাট নামক একটা প্রজ্ঞাপন জারি করেছেন, আমরা এটার প্রত্যাহার চাই
আমরা ব্যাংক লেনদেন স্বাভাবিক চাই, নতুন পুরাতন গ্রাহকের মধ্যে বৈষম্য দূর চাই। আমাদের যে এমটিডিআর, এফডিআর, ডিপিএস যে নামেই থাকুক না কেন, সেগুলা আমাদের মেয়াদ পূর্তিতে যথানিয়মে ভাঙতে দিতে হবে এবং আমানতকারীদেরকে যথাসময়ে ফেরত দেওয়ার ব্যবস্থা করতে হবে। আমরাও চাই এই মার্জকৃত ব্যাংক মার্জ হয়ে ব্যাংকটা শক্তিশালীভাবে দাঁড়িয়ে থাকে। আমরা ব্যাংক মার্জারের বিপক্ষে নই। আমরা যদি এই ৭৫ লক্ষ গ্রাহক এখান থেকে চলে যাই, আমার মনে হয় না এই ব্যাংকটা ঘুরে দাঁড়ানোর কোনো সুযোগ আছে। এই জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর, মাননীয় অর্থমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীকে সবিনয় অনুরোধ করব, আমাদের দাবিগুলো মেনে নিয়ে ব্যাংকের এই গ্রাহকদেরকে রাস্তায় না নামিয়ে ব্যাংকে ফেরত নিন, ব্যাংকটাকে দ্রুত স্বাভাবিক করুন, ব্যাংকের লেনদেন স্বাভাবিক করুন, ব্যাংকে যাতে আমানত ফিরে আসে সেই ব্যবস্থা করুন। আপনার ব্যাংকে যদি আমানত ফেরত না আসে, আপনার ব্যাংকে যদি আমানতকারী না যায়, তাহলে আপনার ব্যাংক কখনো ঘুরে দাঁড়াবে না। আমরা চাই আপনারা আমাদেরকে রাস্তায় রাখবেন না, আমাদের আমানত ফেরত দেওয়ার ব্যবস্থা করবেন, হেয়ার কাট বাতিল করবেন। গত গভর্নর উনি আমাদের ঘাড়ে হেয়ার কাট নামে একটা খুব বাজে রকমের আইন, খুব লজ্জাজনক একটা আইন উনি আমাদের ঘাড়ে চাপিয়েছেন। কিন্তু সেটা হচ্ছে গত 2024 এবং 25 সালে ব্যাংকে টাকা রেখে যে ইন্টারেস্টের গ্রাহকরা পেয়েছে সেটা উনি কেটে নেবেন। আমাকে আপনি ভাত খাওয়ালেন 2 বছর পরে বললেন যে খাওয়া ভাত ফেরত চাই, তাহলে কোত্থেকে নেবেন? তখন উনি সেটা খুব বাজে রকমের যেটা কথা, সেটা হলো উনি আমাদের মেইন টাকা থেকে, আমাদের মানে আমানত থেকে সেটা কেটে নেওয়ার যে পরিকল্পনা করেছেন। সেই কারণে আমরা যখনই ব্যাংকে যাই, এই হেয়ার কাটের উনি এত সুন্দর একটা সূক্ষ্ম জাল উনি বিছিয়েছেন যে আমরা ব্যাংকে যেয়ে কোনো টাকা পাই না। আমাদের কোনো প্রোডাক্ট ম্যাচিউর হয়েছে সেটাকেও তারা রিনিউ করে না। আমাদের টাকার দরকার, কোনো প্রোডাক্ট রিনিউ হয়েছে, হয়তো ম্যাচিউর হয়েছে, রিনিউ করবো না, আমি ভাঙায় হয়তো আমি আমার চিকিৎসা করব বা বাচ্চার পড়ালেখা করাবো অথবা যে কোনো রকম কিছু করব, চিকিৎসা করব, সেটারও পথ নেই। এটার একমাত্র কারণ হচ্ছে এই হেয়ার কাটের জাল। কারণ ব্যাংকগুলো আটকে আছে যে হেয়ার কাট করা ছাড়া তারাও টাকা দিবে না। কারণ হেয়ার কাট নামক একটা চক্রান্ত আইনে আমরা আটকা পড়ে গেছি। যদিও বলছে ব্যাংক স্বাভাবিক করে দিয়েছি, এগুলো জাস্ট তাদের কথা। কিন্তু গ্রাহক হিসাবে প্রতিটা ব্রাঞ্চে যখন আমরা যাই, আমরা কিন্তু ভিডিওগুলো ছাড়ি। এখন আমরা বিভিন্ন ব্রাঞ্চে যে অনেক বকাবকি করি, ম্যানেজারদের সাথে খারাপ ব্যবহারও অনেক জায়গায় করা হচ্ছে। তারাও কিন্তু বারবারই বলছে যে হেয়ার কাট থাকলে আমরা এই লাইনেই চলতে হবে, এবং তাদের কাছেও একটা বাংলাদেশ ব্যাংক থেকে একটা নির্দেশনা গেছে। দুঃখের বিষয় হলো নতুন সরকার নির্বাচিত হয়েছে, অনেক কিছুই পরিবর্তন হয়েছে। ব্যাংকের কর্মচারীদের বেতন 20% করে কাটা হয়েছিল, পুরনো গভর্নর করেছিল। নতুন গভর্নর বা নতুন সরকার এসে, প্রধানমন্ত্রী তারেক রহমান এসে এই জিনিসগুলোকে তারা সুরাহা করে দিয়েছে। ব্যাংকের কর্মচারীদেরকে সম্পূর্ণ বেতন দিচ্ছে, ইভেন বোনাসও দিয়েছে। কিন্তু একমাত্র এই ক্ষুদ্র আমানতকারী, আমরা কিন্তু সব ইন্ডিভিজুয়ালি আমানতকারী, আমরা কিন্তু কর্পোরেট আমানতকারীও নই। শুধু আমাদের ব্যাপারটায় ওনারা কোনো সুরাহা করেন নাই। আমাদের রমজান গেছে, আমরা এই সমস্যায় ছিলাম, ঈদ গেছে, আমরা এই সমস্যায় ছিলাম। এখানে অনেক ডায়ালিসিস পেশেন্টও আছে, বসে আছে মাটিতে, কান্না করতেছে, ডায়ালিসিসের চিহ্ন নিয়ে এসছে, দেখেন আপনারা যে তারাও টাকা পাচ্ছে না। আমরা চাই হেয়ার কাটটা বাতিল হোক। হেয়ার কাট একটা জঘন্য আইন। পৃথিবীতে সবচেয়ে নির্ভরযোগ্য জায়গা হচ্ছে ব্যাংক, টাকা রাখার ব্যাপারে। নিজের আলমারির চেয়েও ব্যাংক নির্ভরযোগ্য। সেই ব্যাংক, আমরা এমন সব ব্যাংকে টাকা রেখেছি যেই ব্যাংক বাংলাদেশ ব্যাংক দ্বারা অনুমোদিত, বাংলাদেশ ব্যাংক দ্বারা শাসিত, বাংলাদেশ ব্যাংক দ্বারা রক্ষিত। এখন ওই ব্যাংকগুলো থেকে যখন টাকা চলে যায়, এই দায়টা কে নেবে? বাংলাদেশ ব্যাংক ছিল গার্ডিয়ান। ওনারা টাকাটা চুরি হতে দিচ্ছেন এবং সেই চোরদের থেকে ওনারা টাকা ফেরাতে পারেন নাই, ওনারা আমাদের থেকে কাটার চিন্তা করতেছেন। এবং অনেক বড় বড় ঋণ খেলাপির কথা আমরা বলি, ওনাদের থেকে ওনারা কিছু ফেরাতে পারেন নাই। ইভেন নতুন বাংলাদেশে অনেক ঋণ খেলাপি কিন্তু ইলেকশন করে সংসদেও আছেন। এটা কোন বাংলাদেশ? এই বাংলাদেশের জন্য তো আমরা বারবার রক্ত দিব না। আপনারা 24-এর যে আন্দোলন হয়েছে, হ্যাঁ, এই যে অগাস্টে ফ্যাসিস্ট সরকার চলে গেছে এই বলেন, আমাদের সন্তানরাই রাস্তায় ছিল, এখনো তাদের টনক নড়ে নাই। আমরা কিন্তু তাদের বাপ মা। হ্যাঁ, আমার ঘরের টাকা আমার সন্তান, ওরাই খেয়ে খেয়ে বড় হয়েছে এবং তাদেরই এই সম্পদ।
আমাদের বিপদের টাকা, আমাদের রক্ষিত কারো পেনশনের টাকা, কারো জমি বিক্রির টাকা। আর টাকা তো টাকাই, আমার অর্জিত টাকা। এই টাকা আমি কোথা থেকে এনে ব্যাংকে রেখেছি সেটারও কিন্তু কাগজ ছাড়া ব্যাংক টাকা রাখে না। আপনি যখনই 10 লাখ টাকার উপর রাখতে যাইবেন বলবেন যে কোথায় পেয়েছেন, হয় আপনাকে দেখাতে হয় জমি বিক্রি। মানে একটা লিগ্যাল টাকা আমাদের, সেটাই বোঝাতে চাচ্ছি। আমাদের লিগ্যাল টাকা নিয়ে, লিগ্যাল আমানত নিয়ে এত নয় ছয়। আজকে সরকার গঠিত হলো, সংসদে বসলো, সংসদে এত আলাপ হয়, আমাদেরকে নিয়ে আলাপ হয় না কেন? তারেক রহমান, জিয়াউর রহমানের ছেলে, ওনার কাছে তো আমরা এটা আশা করি না। উনি ভালো কথা, উনি যে কি ফ্যামিলি কার্ড দিচ্ছে, এটা তো উপরি দেওয়া, আর এটা তো আমাদের রাষ্ট্র থেকে পাও না। উনি ঋণ শোধ না করে আপনি মানুষের কি দান করেন? আগে তো আপনি ঋণ মুক্ত হবেন। আমরা তো আমানতকারী। আমার টাকায় আপনার দেশের চাকা ঘোরে, আমার টাকায় প্রতিটা ব্রাঞ্চের ওদের বেতন হয়, আমাদের টাকায় বড় বড় লোন দেন আপনারা কর্পোরেটদের। আপনারা তাদেরকে বাঁচাচ্ছেন তলে তলে। গভর্নর সাহেব, প্রথম গভর্নর যিনি মনসুর সাহেব, ওনাকে তো প্রচুর টাকা ছাপাই দেওয়া হয়েছে। সেই ছাপানো টাকা থেকে আমরা আমানতকারীরা তো কোনো সুফল পাইনি। সেখান থেকে সুফল পেয়েছে ডক্টর ইউনূস, সেখান থেকে সুফল পেয়েছে গ্রামীণ ব্যাংক। সবাই সবাই স্বার্থ নিয়ে চলে যাবে। রক্ত দিয়েছি তো আমরা, আমাদের সন্তানরা রাস্তায় মারা গেছে। ইউনিভার্সিটির বাচ্চাগুলো দেখেন গিয়ে, এখানেও খুঁজে পাবেন অনেক ইউনিভার্সিটির যে বাচ্চাটা মারা গেছে তার মা ও বাবাও এখানে আছে। সবাই এসে তোল্লা তুলে নিয়ে যাবে। তারেক রহমান তো অনেক আশা নিয়েই দেশে আসছিল, ওনাকে তো মানুষ একটা আশা নিয়ে, স্বপ্ন নিয়ে বসিয়েছে এত কিছুর পর। সংসদে আমাদের নিয়ে আলোচনা হয় না কেন? এটা আমার প্রধানমন্ত্রীর কাছে, অর্থমন্ত্রীর কাছে চট্টগ্রামে এই আন্দোলনকারীরা অনেকবার দেখা করেছে এবং উনি কথাও বলেছেন। এইটার সমাধান হয় না কেন? এটার সমাধানের জন্য তো কোটি কোটি বিলিয়ন টাকা লাগে না। এটা সমাধান হয় না। আমরা ক্ষুদ্র আমানতকারী, আমরা সাধারণ মানুষ। এই জন্য সাধারণ মানুষ কিন্তু একটা সরকার নামায় ফেলছে। হ্যাঁ, আমরা এই ধরনের জায়গায় যেতে চাই না। আর আমরা কিন্তু আমানতকারীরা কিন্তু স্টুডেন্ট না, স্টুডেন্টের বাপ মা। আমানতকারী হচ্ছে স্টুডেন্টের দাদা নানা। এখন এক একজনের যে বয়স, এইভাবে বারবার যে আমরা রাস্তায় আসতেছি, আমাদের অনেকেরই পেশাজীবী মানুষ আছে, চাকরি করে, যাই করে, অনেকে রুগী। আমাদেরকে যে বারবার রাস্তায় আনতেছেন, এটা আপনাদেরকে একেবারেও বিবেকে আটকায় না। আর একজন গভর্নর, এত বড় পোস্টের একজন মানুষ, একজন শিক্ষিত মানুষ, ওনার তো বোঝা উচিত যে ওনার গেটের সামনে যে লোকগুলো বসে আছে 60 বছর 70 বছর, তারা কি বলতে চায় আমি তাদের সাথে একটু কথা বলি, শুনি একবার। ওনার তো সেই ভদ্রতাটুকুও নাই। এত অসভ্য গভর্নর, এত অসভ্য প্রশাসন, এত অসভ্য সংসদ কি করে হয়? আমরা তো রাস্তার ফকির না। আমি চাকরির জন্য আসিনি, আমি আমার বেতন বাড়ানোর জন্য আসিনি, আমি কোনো সাহায্যের জন্য আসিনি। আমার টাকা দিয়ে আপনি চলছেন, এখনো চলেন। আমি সেই টাকার স্বাভাবিকতা আনার জন্য এসছি। আমি এটার জন্য আসি নাই যে আমার টাকা আছে 1 লাখ, আমাকে সব ফেরত দেন। আমি সেটাও বলছি না। বলছি আমাদের টাকাগুলো যে আছে, হেয়ার কাট বন্ধ করে আমাদের লেনদেনটা স্বাভাবিক করেন। যেন ব্যাংকে যে আমি 1 লাখ টাকা তুলতে পারি, কালকে যে 20,000 টাকা রাখতে পারি, স্বাভাবিকতা চাই। সবচেয়ে দুঃখজনক বিষয় হলো এখানে 76 লক্ষ গ্রাহক। তো 76 লক্ষ গ্রাহকের ফ্যামিলি সহ আমাদের 3.5 কোটি 4 কোটি আমরা মানুষ। এই 4 কোটির মানুষের ভোটে কিন্তু যারা আজকে প্রধানমন্ত্রী হয়েছে, যারা এমপি হয়েছে, যারা মন্ত্রী হয়েছে, সবচেয়ে দুঃখজনক বিষয় সংসদে তারা আমাদের কথাটা, একজন মন্ত্রী, একজন এমপি, একজন প্রধানমন্ত্রী, একজন বিরোধী দলের নেত্রী, কেউ আমাদের কথাগুলো বলে নাই। এনসিপিও বলে নাই, জামাতও বলে নাই, বিএনপি বলে নাই, অন্য দল যারা আছে তারাও আমাদের কথা কেউ বলে না। অথচ সবাই বলে আমরা এই দেশের জনগণের সরকার, এই দেশের জনগণের জন্য কাজ করি। কিন্তু আমরা যে 4 কোটি লোক, আমরা আজকে মানবতা জীবন বার করতেছি। আমরা ঈদ করতে, একটা ঈদ গেছে ঈদুল ফিতর, আমরা বাচ্চাদের কাছে জামা কিনে দিতে পারি নাই, আমরা চলতে পারি নাই, আমরা ঈদ করতে পারি নাই। আমাদের চিন্তাটা, আমাদের কথাটা একটা বারো কেউ বলে নাই। আর আমরা চাই এই ব্যাংক হেয়ার কাট যেটা করছে গত অন্তর্কালীন সরকার, সে হেয়ার কাট 2024-2025 বাতিল চাই। মুনাফা যে কর্তন করা হয়েছে সেটা বাতিল চাই। এই ব্যাংক 10টা ব্যাংক যেভাবে চলে, এই ব্যাংকটা লেনদেন স্বাভাবিক, 5টা ব্যাংক লেনদেন স্বাভাবিক করা চাই। আর মার্জার যেভাবে হয়েছে, 5টা ব্যাংক সরকারি ব্যাংক, সরকারি কোনো ব্যাংক নাই, একটা ইসলামী ব্যাংক সরকারি হবে, সেটা আমরা আশা করি ওইভাবে যেন থাকে, এটাই আমরা আশা করি। দাবিগুলো আজকে 1 বছর যাবত আমাদের কোনো আমানতের টাকা যে রেখেছি ব্যাংকে, সেই আমানতের টাকা দিচ্ছে না। প্লাস আমানতের উপর যে একটা প্রফিট হয়, সে প্রফিটের টাকাও দিচ্ছে না। ইভেন 2024 সালের জানুয়ারি মাস থেকে 2025 সালের ডিসেম্বর মাস পর্যন্ত এই 2 বছর আমাদের মুনাফা কেটে নিবে। আর কেউ যদি মুনাফা নিয়ে থাকে, তাহলে আসলের টাকার যে আসল টাকা আমরা যে এফবিআর করেছি, সেই আসল টাকার থেকে আমাদের 12% প্রফিট ধরে
সেই টাকা নিয়ে নেবে। কারো যদি 1 কোটি টাকা থাকে তাহলে 12 লাখ টাকা তার নিয়ে নেবে, কারো যদি 2 কোটি টাকা থাকে তাহলে 24 লাখ টাকা নিয়ে নেবে। যেটা আমাদেরকে এগ্রিমেন্ট করে প্রফিট দিয়েছে, সেই এগ্রিমেন্ট করা অবস্থায় আমরা তো প্রফিট নিয়েছি এগ্রিমেন্ট করে, তারা এগ্রিমেন্ট করে আমাদের আসল টাকা নিয়েছে। নেওয়ার পরে আজকে 2 বছর পরে 4 বছর পরে তারা বলতেছে যে এই হেয়ার কাট নামক একটা শব্দ ব্যবহার করে আমাদেরকে হেয়ার কাট মানে প্রফিটের অংশ দিচ্ছে না। এটা হলো গিয়ে ব্যাংকের একটা রুলস, কিন্তু পৃথিবীর কোনো ব্যাংকের এই রুলস আছে? এটা মন গড়া রুলস, কালো আইন, তাদের ব্যক্তিগত কালো আইন। এটা সম্পূর্ণ বিরোধিতা করতেছি এবং আমরা কোনো লাভও পাচ্ছি না, আসল টাকাও পাচ্ছি না। আমাদের আসল টাকা লাভ যদি দেয় আমরা তো রাস্তায় থাকতাম না, আমরা তো রাস্তার মানুষ না। আমরা রাস্তার মানুষ হলে কেউ ব্যাংকে আমানত রাখে নাকি? আমানতের লোক যারা তারা তো ব্যাংকেই টাকা রাখে। আজকে আমরা রাস্তায় নেমে গেছি, দেখেন বাংলাদেশ ব্যাংকে আজকে গেলাম, এর আগেও গিয়েছি, আমাদের সাথে কথা বলে না। এবং আমাদের ব্রাঞ্চে যেই সব ব্রাঞ্চে আমরা টাকা রাখছি সেই সব ব্যাংকেও গেলেও আমাদের সাথে দুর্ব্যবহার করে। তা আমরা চাই অতি দ্রুত এইটা স্বাভাবিক হোক, লেনদেন স্বাভাবিক হোক, হেয়ার কাট বাতিল হোক এবং আমাদের লাভের অংশ আমাদেরকে দিয়ে দেখ, এবং আমাদের যাতে আমরা লেনদেন করতে পারি, আমাদের টাকা যাতে আমরা তুলতে পারি, দিতে পারি, টাকা তুলতে পারি, দিতে পারি, এইটাই যাতে হয়। আমাদের বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর হাসান এস মনসুর একটা কালো আইন দিয়েছিল 5টি ব্যাংকের বিরুদ্ধে, সেজন্য আমরা আজকে রাজপথে নেমেছি। না, এটা তো যদি ওরা করতো তাহলে আমরা এতজন মানুষ রাস্তায় নামতাম না। আমরা তো এখানে কারো ভিক্ষার জন্য, কারো দেওয়ার জন্য আসেনি। আমাদেরকে সিম্পল হেয়ার কাটটা যদি তুলে নেয় আমরা যার ঘরে চলে যাব, আবার আগের মতো ব্যাংকিং করবো ইনশাল্লাহ।